পা কেটে ফেলতে হয়েছে। প্রথম থেকেই তার পা কেটে ফেলার জন্য 5ই আগস্টের আগে ডাক্তাররা তাকে চাপ দিয়েছিল, কিন্তু সে অনেক অনুরোধ করে তার পাটা বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু অবশেষে প্রায় 40 দিন পর তার পা কেটে ফেলতে বাধ্য হয়েছে। তিনি বর্ণনা করেছেন যে কি বিভীষিকাময় পরিস্থিতি হয়েছিল 19 জুলাই মিরপুর 10 নম্বরে। তিনি একটু ছোট্ট চাকরি করেন মিরপুর 11 নম্বরে, সেই চাকরির সুবাদে তিনি গিয়েছিলেন ওই দিন, এবং ফেরার পথে তিনি আন্দোলন গোলচক করে তারই কিছু সহপাঠীরা আন্দোলন করছে, তখন সে দৌড়িয়ে গিয়ে ওই আন্দোলনকারীদের সাথে মিশে যায়। তখন 3 দিক থেকে আওয়ামী লীগের 3টি মিছিল আসে, এবং ওই মিছিলে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের নাম উনি বলেছেন, এবং তাদের হাতে অস্ত্র ছিল। ওই মিছিল 3টি এই অল্প কয়েকজন আন্দোলনকারী ছাত্রদের লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ করে। তার একটি গুলি ওনার সন্তান এই 18 বছর বয়সী সিফাতের মাথায় লেগে ওখানেই সে মারা যায়। উনি দৌড়িয়ে গিয়ে তার ছেলেকে কোলে তুলে নেন এবং সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ ওনার ছেলেকে মৃত ঘোষণা করে। উনি ওনার ছেলেকে একটি সিএনজি যোগে মিরপুর 10 নম্বরে ওনার বাড়িতে নিয়ে আসলে স্থানীয় আওয়ামী লীগের লোকজন তার ছেলেকে জানাজা করতে দেয়নি, গোসলও করাতে দেয়নি। তখন উনি যে ছোট চাকরি করেন একজনের বাসায়, তিনি একজন বিচারক, তিনি একটি অ্যাম্বুলেন্স জোগাড় করে দেয়, এবং ওই অ্যাম্বুলেন্সে করে ওই ছেলেকে রক্তাক্ত অবস্থায়, গোসল না করা অবস্থায় মাদারীপুরে ওনার গ্রামের বাড়িতে নিয়ে যায়। সেখানে আজকে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম নামে এক কিশোরকে পুলিশ কর্তৃক গুলি করার মামলার দিন ধার্য ছিল। আপনারা জানেন যে ইমাম হোসেন তাইম একজন পুলিশ কর্মকর্তার ছেলে, এবং তাকে সরাসরি আরেকজন পুলিশ কর্মকর্তার গুলি করার ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। আমরা দেখতে পেয়েছি যে ইমাম হোসেন তাইমকে তার বন্ধু পেছন থেকে জাপটে ধরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং একজন পুলিশ কর্মকর্তা তাইমের খুব কাছে এসে বন্দুক টার্গেট করে তাকে বারবার গুলি করছে। সেই মামলার আজকে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। মাননীয় ট্রাইব্যুনাল 11 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে এবং পরবর্তী তারিখ দিয়েছেন সাক্ষ্য নির্ধারণের জন্য। এই মামলায় 2 জন আসামিকে আদালতে তাদের নির্দোষ দাবি করেছেন, অতএব এই মামলায় পরবর্তীতে সাক্ষ্য গ্রহণ হবে। না, ওই দিনই হবে। হ্যাঁ, জি, আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বিধিমালার 26 ধারায় বলা আছে যে ট্রাইব্যুনালের 3 জন বিচারক বা যে কয়জন বিচারকই থাকেন না কেন, 1 জন, 2 জন বা 3 জন বসতে পারবে। একমাত্র রায় ঘোষণার তারিখ এবং অপরাধ বা অভিযোগ আমলে গ্রহণের তারিখেই 3 জনকে বসতে হবে। অন্য যে কোনো প্রসিডিংসে 1 জন, 2 জন বা 3 জন বসতে পারে। এর পরের ধারায় বলা আছে যে 1 জন, 2 জন বা 3 জন বসুক, ধরে নেওয়া হবে যে পুরো ট্রাইব্যুনালই বসেছে। অতএব আইনের কোনো ব্যত্যয় হয়নি, উনি ওনার ব্যক্তিগত কারণেই বসেন। ধন্যবাদ। এটা ওনারা বসতে পারেন বা নাও বসতে পারেন, এটাতে কোনো ব্যাখ্যা দিতে ওনারা বাধা দেখাবেন। জাহাজবাড়ি কল্যাণপুরে 2016 সালে মিরপুরের কল্যাণপুরে কিছু ইসলামী মনোভাবাপন্ন ব্যক্তিদেরকে একটি ভবনে, যার নাম ছিল জাহাজ বিল্ডিং, এই ভবনে আটক রেখে গুলি করে হত্যার অভিযোগে একটি মামলা ট্রাইব্যুনালে আছে। সেখানে আজকে এনইআর অর্থাৎ নন এক্সিকিউশন অফ ওয়ারেন্ট অফ অ্যারেস্টের রিপোর্ট দাখিলের দিন ধার্য ছিল। প্রত্যেকটি আসামির বিরুদ্ধেই এই রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে দাখিল করা হয়েছে। আগামী তারিখে পত্রিকায় অর্থাৎ মার্চ মাসের 8 তারিখে পেপার নোটিফিকেশন জারির জন্য দিন ধার্য হয়েছে। ওই দিন যদি পেপার নোটিফিকেশন জারি হয়ে আসে, এরপরে স্টেট ডিফেন্স কাউন্সিল এঙ্গেজ হবে এবং অভিযোগ গঠনের উপরে শুনানির দিন ধার্য হবে। হাসানুল হক ইদু সাহেবের মামলায় সাফাই সাক্ষী হয়েছে এবং তাকে এখন আসামির পক্ষ থেকে জেরা চলছে। আপনারা চাইলে ওনার সাথে ওখানে দেখতে পারেন, আপনার বলা লাগবে না।